নরমান ম্যারির কাছ থেকে বিদায় নিয়ে নিজের অফিস ঘরে এসে ঢুকল। রীতিমতো কাঁপছে। আজ খুব বেশি উত্তেজিত হয়ে পড়েছিল সে। মনের অস্থিরতা কমানোর জন্য এই মুহূর্তে একটা ড্রিঙ্কের খুবই দরকার। ম্যারিকে মিথ্যে বলেছে সে। অবশ্য ওর মা বাড়িতে কোনো মদ রাখতে দেয় না, এটাও ঠিক। কিন্তু নরমান লুকিয়ে মদ খায়। একটা বোতল এই ঘরেই লুকিয়ে রেখেছে, কারণ মাঝে মাঝে এমন সব পরিস্থিতির সৃষ্টি হয় যে মদ না খেলে মেজাজ ঠিক রাখা যায় না। যেমন এখন ভেতরে ভেতরে সে উত্তেজনায় অধীর হয়ে পড়েছে। জানালা বন্ধ করল নরমান। নিভিয়ে দিল সাইনবোর্ডের আলো। আজকের মতো বন্ধ হোটেল। এখন আর কেউ দেখতে পাবে না অফিস ঘরে বসে সে কি করছে। ড্রয়ার খুলল নরমান। মদের বোতলটা বের করল। কাপা হাতে ছিপে খুলে তরল আগুনটা ঢেলে দিল মুখে। জ্বলতে জ্বলতে আগুনটা নেমে গেল নিচে, গরম করে তুলল শরীর। ম্যারিকে নিয়ে ভাবতে শুরু করল নরমান। মেয়েটাকে বাড়িতে নিয়ে আসা মস্ত ভুল হয়ে গেছে, কিন্তু মেয়েটা খুব সুন্দরী। তাছাড়া দেখে শুনে মনে হচ্ছিল বড় ধরনের কোনো বিপদে পড়েছে। এমন অসহায় একটা মেয়েকে সে কি আশ্রয় না দিয়ে পারত? আর ওর নিজেরও ইচ্ছে ছিল মেয়েটার সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর। তাই মা নিষেধ করা সত্ত্বেও তাকে নিয়ে এসেছে সে বাড়িতে। এখানে মার যতটা অধিকার, নরমানেরও ঠিক ততটাই অধিকার। তারপরও হয়তো সে মেয়েটাকে আসতে বলতো না, কিন্তু মার উপর মেজাজ এত খারাপ হয়ে গিয়েছিল যে স্রেফ জিদের বশে এসে মেরিকে ডেকে এনেছে বাড়িতে। কিন্তু মেয়েটা বাড়িতে আসছে এটা মাকে জানানো উচিত হয়নি নরমানের, কারণ কথাটা শুনে রেগে আগুন হয়ে গেল মা। রেগে রোগীর মতো আচরণ শুরু করলো। উন্মাদের মতো চিৎকার করতে করতে বলল, মেয়েটাকে যদি তুমি এখানে আনো ওকে আমি খুন করে ফেলবো। দৃশ্যটা মনে পড়তেই মেজাজ আরো খারাপ হয়ে গেল নরমানের। মেয়েটা আসলে ঠিকই বলেছে, মাকে কোথাও রেখে আসা উচিত। কত কার সহ্য হয়? এটা একটা জীবন হলো? এভাবে আরো কিছুদিন চলতে থাকলে মরেই যাবে সে। মেয়েটার সাথে খাওয়ার সময় ভয়ানক টেনশনে ছিল নরমান। বারবার মনে হচ্ছিল এই বুঝি মা চলে এসে একটা কেলেঙ্কারি করে বসে। মার ঘর অবশ্য তালা মারা ছিল, কিন্তু দরজায় লাথি মেরে চিৎকার করে মহিলা কোনো সিনক্রেট করে না বসে এই চিন্তায় নরমান ভালো করে খেতেই পারেনি। কিন্তু মা সেরকম কিছুই করেনি, বড় বেশি চুপচাপ ছিল, হয়তো কান পেতে তাদের কথা শুনছিল। তৃতীয় পেগ হুইস্কি গিলল নরমান। আশা করল মা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, কাল সকালে হয়তো তার কোনো কিছুই মনে থাকবে না। এরকম ঘটনা আগেও ঘটেছে। আবার এমনও হয়েছে যেটা নরমান ভেবেছে মা সম্পূর্ণ ভুলে গিয়েছে, কিন্তু সেই কথাটাই সে কয়েক মাস পর হঠাৎ করে মনে পড়েছে। হঠাৎ একটা শব্দ শুনতে পেল নরমান। তাড়াতাড়ি উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। মা আসছে নাকি? তা কি করে সম্ভব? সে নিজের হাতে তাকে তালা মেরে এসেছে। তাহলে তাহলে আওয়াজটা নিশ্চয়ই পাশের রুমের ওই মেয়েটা করেছে। কান পাতল নরমান। সুটকেস খোলার শব্দ শুনল। ধারণা করল জামা কাপড় পাল্টাতে যাচ্ছে মেয়েটা, ঘুমাবে। নরমান আরেক ঢোক
হুইস্কি খেলো। টান টান হয়ে গেল স্নায়ু। হাত কাঁপছে না আর। এখন আর ভয় করছে না। মেয়েদের ব্যাপারে বরাবরই নার্ভাস সে, কিন্তু এখন মেয়েটার কথা ভাবতে ভালো লাগছে তার। বরং একটু আগের কথা ভেবে নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে। মার সম্বন্ধে মেয়েটা যখন ওইসব কথা বলছিল, তখন তার এমন উত্তেজিত হয়ে পড়া মোটেও ঠিক হয়নি। এখন নরমানের মনে হচ্ছে জেন নামের মেয়েটা তার মা সম্পর্কে যা বলেছে ভুল বলেনি। অমন রেগে না গেলে ওর সঙ্গে নিশ্চয়ই আরও কিছুক্ষণ সময় কাটানো যেত। ভেবে আফসোস হতে লাগলো তার। হয়তো মেয়েটার সঙ্গে তার আর কোনোদিনই দেখা হবে না। এরকম সুন্দরী একটা মেয়ের প্রেমে পড়তে মাঝে মাঝে স্বাদ হয় নরমানের। জেনের প্রেমেই যদি পড়া যেত, মেয়েটা হয়তো হেসে ফেলতো তার মনের কথা জানতে পারলে। এতে হাসাহাসির কিছু নেই, কিন্তু নরমান জানে সব মেয়েই এরকম, অকারণে কিছু না বুঝেই হাসে। এজন্যেই তো মা ওদেরকে খচ্চর বলে। কিন্তু নরমান নিজেকে বোঝাতে চেষ্টা করে যে খচ্চর হলেও ভারী সুন্দরী। আমার উচিত ছিল ওকে একটা বোতল অফার করা। একসঙ্গে মদ খেতাম, দুজনেই মাতাল হতাম, তারপর ওকে পাচাকোলা করে বিছানায় নিয়ে। না, তা আমি পারিনি, মনে মনে ভাবে নরমান। কারণ আমার মধ্যে পৌরুষ নেই। মা ঠিকই বলে আমি পৌরুষহীন। নইলে এত বড় একটা সুযোগ পেয়েও কেন হেলায় হারালাম। নরমান আবার চুমুক দিল গ্লাসে। আজ যেন মাতাল হয়েই ছাড়বে। কিন্তু তাতে কি যায় আসে? মাতাল বলে কি আর সে মেয়েটার ঘরে যেতে পারবে না? অবশ্যই পারবে। এখনই যাবে সে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো নরমান। মাথাটা ঝুঁকে আছে সামনের দিকে, কান পাতল দেয়ালে। জুতো খালার শব্দ শুনল। এখন মেয়েটা বাথরুমের দিকে যাচ্ছে। নরমানের হাত দুটো আবার কাঁপতে শুরু করলো উত্তেজনায়। ডান হাতটা বাড়ালো সামনের দিকে। দেয়ালে লটকানো হোটেলের লাইসেন্সটা আলতো করে একদিকে সরাতেই ছোট্ট একটা ফুটো দৃশ্যমান হয়ে উঠল। এখানকার প্লাস্টার খসে গিয়ে এই ছোট্ট ফুটো তৈরি হয়েছে, কিন্তু এটাতে চোখ লাগালে পাশের ঘরের বাথরুম স্পষ্ট দেখা যায়। এই ফুটোর কথা মাও জানে না। সে এই ফুটো দিয়ে খচ্চর মেয়েগুলোকে আগেও দেখেছে। তারা তাকে নিয়ে যতই হাসাহাসি করুক, কিন্তু নরমান তাদের সম্পর্কে যা জানে তা তারা কল্পনাও করতে পারবে না। উত্তেজনায় কাঁপছে নরমান। কান দিয়ে গরম ভাব বেরুচ্ছে। ফুটোতে চোখ রাখতেই মেয়েটাকে দেখতে পেল সে। বাথরুমে ঢুকছে। দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। হাসছে আপন মনে। আঙ্গুলে চুল পেঁচাচ্ছে। এবার সামনের দিকে ঝুঁকল সে। মোজা খুলল। সোজা হয়ে দাঁড়ালো আবার। জামাটা মাথা গলিয়ে খুলে ফেলতেই ব্রা আর পেন্টিতে ঢাকা অর্ধনগ্ন শরীর দেখে মাথা খারাপ হওয়ার জোগাড় হলো নরমানের। কায়মনো বাক্যে প্রার্থনা করতে লাগলো যেন মেয়েটা ঘুরে না দাঁড়ায়। কিন্তু নরমানকে হতাশ করে দিয়ে পেছন ফিরে তাড়ালো সে। রাগে আরেকটু হলে চিৎকার করে উঠেছিল নরমান। দেখল দরজার সঙ্গে আটকানো আয়নার সামনে দাঁড়িয়ে মেয়েটা ব্রার হুক খুলছে। মাথা ভো ভো করছে নরমানের। ইচ্ছে করছে দেয়াল ভেঙে মেয়েটার কাছে ছুটে যায়,
টের পাচ্ছে নিজের উপর দ্রুত নিয়ন্ত্রণ হারাচ্ছে সে। হঠাৎ মেয়েটা দৃষ্টির বাইরে চলে গেল। তারপর কল থেকে পানি পড়ার শব্দ আসতে লাগলো। চেয়ারে শরীর এলিয়ে দিল নরমান। অবসন্ন লাগছে খুব। চোখ বুজে বসে থাকলো সে আচ্ছন্নের মতো। হঠাৎ একটা আওয়াজ শুনে সচকিত হয়ে উঠল নরমান। অফিস ঘরের দরজা খুলছে কে যেন, কিন্তু চাবি তো তার কাছে। চোখ খোলার সাহস হলো না নরমানের। বুঝে গেছে কে দরজা খুলেছে। অফিস ঘরের চাবি আরও একজনের কাছে থাকে, মার কাছে। শুধু অফিস ঘরের চাবিই নয়, নিজের রুমের চাবি, এই বাড়ির চাবি, সব চাবি মার কাছে থাকে। চোখ মিলল না নরমান। জানে মা এখন তার সামনে, তার দিকে তাকিয়ে আছে। দেখতে এসেছে নরমান খচ্চর মেয়েটার সঙ্গে কোনো নষ্টামি করেছে কিনা। চোখ বুজেই থাকলো নরমান। নড়াচড়ার শক্তিও যেন হারিয়ে ফেলেছে। পানি পড়ার ছন্দায়িত শব্দে কেমন ঘুম আসছে। মা ঠিক সময়ে এসে পড়েছে, নয়তো সে সত্যি ওই খচ্চরটার খপ্পরে পড়ে যেত। মা সব সময় তার প্রয়োজনের সময়ই আসে, তাকে রক্ষা করে খচ্চর মেয়ে ছেলেগুলোর হাত থেকে। এখন আর কোনো সমস্যা নেই, তার ঘুম এসে যাচ্ছে। ঘুম। হঠাৎ ঝাঁকি খেয়ে জেগে উঠল নরমান। ও কি সত্যিই ঘুমিয়ে পড়েছিল, নাকি অজ্ঞান হয়ে গিয়েছিল? মাথাটা এমন ব্যথা করছে কেন? কতক্ষণ এরকম অবস্থায় ছিল সে? 1 ঘন্টা নাকি 2 ঘন্টা? মেয়েটার কথা মনে পড়তেই ফুটোয় চোখ লাগালো নরমান। খা খা করছে বাথরুম। শাওয়ারের পর্দা টানা, কাউকে দেখা যাচ্ছে না। নরমান ভাবল মেয়েটা নিশ্চয়ই শাওয়ার বন্ধ করতে ভুলে গেছে, হয়তো এতক্ষণে ঘুমিয়েও পড়েছে। কিন্তু পানি তো পড়ছে খুব জোরে, বোধহয় খুব ক্লান্ত বলেই ওর ঘুম ভাঙছে না। হঠাৎ মেঝের দিকে নজর গেল নরমানের। ঝকঝকে সাদা টাইলসের উপর গোলাপি পানির ধারা। পানির রং গোলাপি কেন? শুধু তাই নয়, পানির মধ্যে লাল রঙের সরু সরু সুতার মতো কি যেন, দেখে মনে হয় শিরা। মেয়েটা নির্ঘাত পা পিছলে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে বুঝে ফেলল নরমান। বুকের মধ্যে গুড়গুড় করে উঠল আতঙ্ক, কিন্তু কর্তব্য কর্মে গাফিলতি করল না এক মুহূর্ত। ডেস্ক থেকে চাবি নিয়ে দ্রুত বেরিয়ে গেল অফিস থেকে। মেয়েটার রুমের দরজা খুলল। বেডরুমে নেই সে। বিছানার উপর খোলা সুটকেস চোখে পড়ল। তার মানে নরমান যা ভাবছে তাই। অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে মেয়েটা। ছিটকে বাথরুমে ঢুকলো নরমান, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। মেঝেতে ছিন্ন ভিন্ন তালগোল পাকানো রক্তাক্ত মাংসপিণ্ডটার দিকে তাকিয়ে বুক হিম হয়ে গেল নরমানের। মুহূর্তে মনে পড়ল মার কাছেও এক সেট চাবি আছে, এবং সে এই চাবি জোড়ার যথাযথ ব্যবহারও করেছে। দড়াম করে দরজা বন্ধ করল নরমান। হাঁপাতে হাঁপাতে ছুটল বাড়ির দিকে। রক্ত আর জলে মাখামাখি হয়ে গেছে জামা কাপড়। তবে এগুলো পরে পরিষ্কার করলেও চলবে, অনেক কাজ পড়ে আছে সামনে। সবার আগে দেখতে হবে মার অবস্থা এখন কেমন। তীব্র ভয় আর আতঙ্কের মধ্যেও দ্রুত আত্মবিশ্বাস ফিরে পেতে লাগলো নরমান। নিজেকে সম্পূর্ণ আলাদা একজন
মানুষ বলে মনে হতে লাগলো। তাড়াতাড়ি পা চালালো নরমান। বাড়ি পৌঁছে দেখল সামনের দরজা খোলা, বারান্দায় এখনো আলো জ্বলছে, কিন্তু ওখানে কেউ নেই। দ্রুত একবার চারদিক চোখ বোলালো, তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো সে। মার ঘরের দরজা হাট করে খোলা, আলো জ্বলছে ভেতরে। পা বাড়ালো নরমান, এগুলো বেডরুমের দিকে। ভেতরে ঢুকেই ধাক্কা খেল সে। বেডরুম খালি, মা নেই। ঘরের প্রতিটি জিনিস ঠিকঠাক আছে, শুধু আসল মানুষটা নেই। পোশাকের আলমারির দিকে এগুলো নরমান, হ্যাঙ্গারে শাড় বাঁধা সব পোশাক। কেমন বিশ্রী গন্ধ, বমি এসে যায়। কিন্তু এই গন্ধটাকে ছাপিয়ে আরেকটা গন্ধ এসে ঝাপটা মারল ওর নাকে। প্রায় সঙ্গে সঙ্গে একটা কাপড়ে পা বেঁধে আছাড় খেতে যাচ্ছিল ও। মেঝেতে তাকালো ও। মার একটা স্কার্ফ দলা মোচড়া হয়ে পড়ে আছে। ঝুঁকে স্কার্ফটা তুলে নিল নরমান। সঙ্গে সঙ্গে খাড়া হয়ে গেল গায়ের রোল। স্কার্ফের গায়ে রক্ত। তার মানে মা কাণ্ডটা ঘটাবার পর এখানে ফিরে এসেছে, পোশাক পাল্টেছে, তারপর আবার উধাও হয়ে গেছে। এখন নরমান কি করবে? পুলিশ ডাকবে? না, পুলিশে খবর দেয়া যাবে না। মা তো আর ইচ্ছে করে কাজটি করেনি। সে অসুস্থ, এজন্য তাকে দায়ী করা চলে না। ঠান্ডা মাথায় খুন এক জিনিস আর অসুস্থতা অন্য জিনিস। বিশেষ করে মাথার গোলমাল থাকলে তাকে নিশ্চয়ই খুনের অপরাধে ফাঁসি দেয়া যায় না, দ্রুত ভাবছে নরমান। তবে আদালতের রায় তার মার বিরুদ্ধে যেতেও পারে। কিন্তু তারা যদি জানতে পারে মা অপ্রকৃতিস্থ, তাহলে নিঃসন্দেহে তাকে পাগলা গারদে পাঠাবে, আর মা ওখানে হয়তো মরেই যাবে। মার ঘরের চারদিকে দ্রুত একবার চোখ বোলালো নরমান। প্রাণ থাকতে সে মাকে তার এই ঘর থেকে সরাতে পারবে না। তাছাড়া এখন পর্যন্ত কেউ জানেই না যে তার মা এখানে থাকে। মেয়েটাকে মার কথা বলেছিল, কারণ তার সঙ্গে নরমানের আর কোনোদিন দেখা হওয়ার চান্স ছিল না। আর এখন তো সে মরেই গেল। সুতরাং মার অস্তিত্ব যেভাবে গোপন ছিল সেভাবেই থেকে যাবে। পুলিশের কাছে যাবে না ঠিক করলো নরমান। তারপর মেরিকে নিয়ে ভাবতে শুরু করলো। মেয়েটা তাকে বলেছিল সারাদিন সে গাড়ি চালিয়েছে। ফেয়ারভেলের রাস্তাও তার চেনা ছিল না। কাছাকাছি কারো সঙ্গে দেখা করা তার উদ্দেশ্য ছিল না নিশ্চয়ই। আর যদি এমন কেউ থাকে যে তার জন্য অপেক্ষা করছে, তাহলে সেই লোক নিঃসন্দেহে আরো দূরে রয়েছে। তার মানে স্থানীয় কেউই তার পরিচিত নয়। যদিও পুরো ব্যাপারটাই অনুমানের, তবু যুক্তিগুলো একেবারে ফেলনা নয়। এর উপর ভিত্তি করেই তাকে এখন থেকে এগোতে হবে। মেয়েটার রেজিস্টারে সই করেছিল, কিন্তু তাতে কিছু যায় আসে না। কেউ যদি ওর ব্যাপারে কখনো খোঁজ নিতে আসে, তাহলে নরমান বলবে, হ্যাঁ, এরকম একটি মেয়ে এখানে এসেছিল বটে, কিন্তু রাত কাটিয়ে পরদিন আবার চলে গেছে। এখন তার মূল কাজ হচ্ছে লাশ এবং গাড়িটাকে সরিয়ে ফেলা, তারপর সমস্ত চিহ্ন লোপাট করতে হবে। কাজটা সুখকর নয়, কিন্তু মাকে পুলিশের হাত থেকে বাঁচাতে হলে এটা তাকে করতেই হবে। কাজে লেগে গেল নরমান বেটস। মার জামা কাপড়গুলো একত্র করে একটা বলের মতো
করলো সে। তারপর নিয়ে চলল নিচে। রান্নাঘরে গিয়ে নিজের পোশাক পাল্টালো, অন্য কাপড় পরল। কাপড়গুলো কোথাও রাখার মতো একটা পাত্র খুঁজল সে, পরে পুড়িয়ে ফেলবে। বেসমেন্টে চলে এলো ও। ফ্রন্ট সেলারের দরজা খুলতেই যা খুঁজছিল পেয়ে গেল, পুরনো বড় একটা ঝুড়ি। জামা কাপড়গুলো সব ছুঁড়ে ফেলল নরমান ঝুড়িতে। সেলারের সিঁড়ির কাছের টেবিল থেকে পুরনো অয়েল ক্লথটা টেনে নিল। তারপর ফিরে এলো রান্নাঘরে। এক এক করে রান্নাঘর এবং হল ঘরের সব বাতি নিভালো। ঝুড়ি আর ওয়েল ক্লথ নিয়ে অন্ধকার বাড়ি থেকে বেরিয়ে এলো সে। মাকে কোথায় খুঁজবে নরমান এত রাতে? কোথায় যেতে পারে সে? রাস্তার দিকে যায়নি তো? রাস্তার দিকে যদি সে সত্যি যায় আর কোনো লোকের গাড়ি থামিয়ে উঠে পড়ে, তাহলে কি হবে? সবচেয়ে মারাত্মক ব্যাপার, মা অপ্রকৃতিস্থ অবস্থায় সেই লোককে যদি সব কথা বলে দেয়। অবশ্য এমনও হতে পারে সে এখন ওদের বাড়ির পেছনের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। ওদিক আবার একটা জলাও আছে। সে কি ওদিকটাতেই মাকে খুঁজবে? দীর্ঘশ্বাস ফেলল নরমান। বুঝে উঠতে পারছে না কি করবে। ওই জিনিসটাকে ওভাবে বাথরুমে ফেলে রেখে মাকে খুঁজতে যাওয়া ওর কাছে বেশি ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। যদিও সে অফিসের সব আলো নিভিয়ে এসেছে, কিন্তু তবু এত রাতে যে কোনো খদ্দের আসবে না তার নিশ্চয়তা কোথায়? অনেক সময় রাত 2টোতেও খদ্দের এসেছে তার হোটেলে। তাছাড়া পুলিশের পেট্রোল কারও আসতে পারে। যদিও আগে কখনো আসেনি, কিন্তু ঝুঁকিটা থেকেই যাচ্ছে। পিচের মতো অন্ধকারে হোঁচট খেতে খেতে মোটেলের দিকে এগুলো নরমান। বাড়ির পেছন দিকে নুড়ি বেছানো পথটায় বৃষ্টির কারণে মাটি নরম হয়ে আছে। চিন্তায় পড়ল, নরমান পায়ের ছাপ রেখে যাচ্ছে সে। এ নিয়ে পরে আবার কোনো ঝামেলা না হয়। মেয়েটাকে ঘরে পৌঁছে যেন হাত ছাড়ল নরমান। দরজা খুলল, ঝুড়িটাকে মাটিতে রাখল, তারপর আলো জ্বালল। চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সে। একটু পরেই যে দৃশ্য দেখতে হবে ভেবে ভয়ে বুক ধড়ফড় করছে, কিন্তু উপায় নেই। লাশটাকে সরাতেই হবে, নইলে মাকে বাঁচাতে পারবে না সে। অনেক কষ্টে মনে সাহস আনলো নরমান। এগুলো বাথরুমের দিকে। রক্তাক্ত শরীরটার নিচে ধারালো ছুরিটার দিকে এক পলক তাকালো সে। পরক্ষণে ওটাকে তুলে নিয়ে ছুঁড়ে ফেললো ঝুড়ির মধ্যে। ঝুড়ি থেকে একজোড়া মোজা বের করলো, পরে নিল হাতে। তারপর ওয়েল ক্লথ দিয়ে মেরির প্রায় বিচ্ছিন্ন শরীরটাকে পেঁচালো, ঠেসে ঠুসে ঢোকালো ঝুড়ির মধ্যে। বন্ধ করলো ঢাকনা। এবার বাথরুমটা পরিষ্কার করতে হবে, কিন্তু আগে এই জিনিসটাকে এখান থেকে সরানো দরকার। ভারী ঝুড়িটাকে টেনে নিয়ে এলো নরমান শোবার ঘরে। এই সময় মেরির পার্স চোখে পড়ল ওর। ওটা খুলে গাড়ির চাবিটা বের করলো। তারপর ঝুড়িটাকে টানতে টানতে নিয়ে এলো গাড়ির কাছে। সাবধানে দরজা খুলল। মনে মনে প্রার্থনা করল কেউ যেন না আসে। দর দর করে ঘামছে নরমান। গাড়ির পেছনের বনেট খুলে ঝুড়িটাকে রাখলো ভেতরে। তারপর আবার এসে ঢুকলো বেডরুমে। মেরির জামা কাপড়গুলো এক এক করে বড় সুটকেস এবং ব্যাগটায় ভরল। ব্রা এবং পেন্টি ছোঁয়ার সময় পেট মোচড় দিয়ে উঠল, যেন বমি আসবে। মেরির চুলের কাটা ইত্যাদি সহ একটি মেয়ের ব্যবহার্য যা যা থাকে সব খুঁজে এক জায়গায় জড়ো করল নরমান। পার্সের টাকায় হাত দিল না। চোখের সামনে থেকে
এগুলোকে এখন চিরতরে দূর করতে পারলেই সে বাঁচে। সামনের সিটে ব্যাগ দুটো রাখলো নরমান। মেরির রুমের দরজা বন্ধ করে গাড়িতে ওঠার আগে একবার সতর্ক দৃষ্টিতে এদিক ওদিক চাইল। না, রাস্তা ক্লিয়ার। গাড়িতে উঠে বসলো নরমান। চালু করলো ইঞ্জিন। হেডলাইট জ্বাললো। আলো জ্বালানো খুবই বিপজ্জনক জানে সে, কিন্তু করার কিছুই নেই। মাঠের মধ্য দিয়ে গাড়ি চালাবে সে। আলো জ্বালা না থাকলে এগুতেই পারবে না। মোটেলের পেছনের ঢাল বেয়ে ঝাঁকি খেতে খেতে গাড়ি চালাতে লাগলো নরমান। প্রথম দিকে ঘাসের উপর দিয়ে গাড়িটা ভালোই চলল, কিন্তু মাঠে নামতেই আবার লাফালাফি শুরু হলো। এদিকে একটা সরু রাস্তা আছে। রাস্তাটা নরমানের চেনা। মাঝে মাঝে এই রাস্তা ধরে সে জঙ্গলে যায়, জ্বালানি কাঠ নিয়ে আসে। কালকেই কাঠ আনতে যেতে হবে, ঠিক করলো নরমান। তাহলে চাকার দাগ মুছে যাবে। আর কাদার মধ্যে যদি পায়ের দাগ থেকেও যায়, তাহলে কাঠ আনার কৈফিয়তটা কাজে লেগে যাবে। জলায় পৌঁছতে অনেক সময় লাগলো নরমানের। গাড়ির হেডলাইট এবং টেইল লাইট নিভিয়ে দিল। ইঞ্জিন চালু রেখে লাফিয়ে নামলো ওটা থেকে। চালকবিহীন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে কর্দমাক্ত ঢাল বেয়ে ঠোক্কর খেতে খেতে নামতে লাগলো জলার দিকে। জলাটা কতটা গভীর জানা ছিল না নরমানের। কয়েক মিনিট ওকে অসহ্য যন্ত্রণার মধ্যে রেখে অবশেষে পুরো যান্ত্রিক কাঠামোটা অদৃশ্য হয়ে গেল থকথকে পাকে। বিরাট স্বস্তির নিঃশ্বাস ফেলল নরমান। গাড়িটা, লাশ, জামা কাপড় সহ এখন নিশ্চিহ্ন হয়ে গেছে চোখের সামনে থেকে। আপাতত আর কোনো দুশ্চিন্তা নেই, কিন্তু কাজ বাকি রয়ে গেছে এখনো। নরমান ফিরে এলো অফিস ঘরে। বাথরুমের প্রতিটি কোণ ইঞ্চি ইঞ্চি করে সাবান আর ব্রাশ দিয়ে ধুয়ে মুছে সাফ করলো নরমান। তারপর আবার চেক করলো বেডরুম। এই সময় মেয়েটার কানের একটা দুল চোখে পড়ল ওর। বিছানার নিচে পড়ে আছে। মেয়েটা যেখানে দুল পড়েছিল সন্ধ্যাবেলায় তা লক্ষ্যই করেনি নরমান। সম্ভবত খোলা খোলার খোপার সময় দুলটা খুলে গেছে। কিন্তু জোড়াটা গেল কোথায়? অনেক খুঁজলো নরমান, পেল না। হয়তো বাকি দুলটা মেয়েটার ব্যাগে বা কানেই রয়ে গেছে, ভাবল সে। খোঁজাখুঁজি বাদ দিল। এই দুলটাকেও কাল জলাই ফেলে আসবে ঠিক করলো। রান্নাঘরে ঢুকলো নরমান। সিঙ্ক পরিষ্কার করতে করতে ঘুমে দু চোখ বুঝে এলো বারবার। গ্র্যান্ডফাদার ক্লক ঢং ঢং শব্দে জানিয়ে দিল রাত 2টো বাজে। কাদামাখা জুতো, জামা, প্যান্ট, মোজা সব ধুলো নরমান প্রচণ্ড ক্লান্তি নিয়ে। গোসল করল। পানি বরফের মতো ঠান্ডা, কিন্তু কোন অনুভূতি জাগলো না ওর মধ্যে। শরীর যেন অসাড় হয়ে গেছে। ক্লান্ত শরীরটা টানতে টানতে শোবার ঘরে এলো নরমান। রাতের পোশাক পরতে গিয়ে মনে পড়ল, আরে মা তো এখনো বাড়ি ফেরেনি। তার মানে তাকে আবার জামা কাপড় পরে খুঁজতে যেতে হবে। খোদা জানে এই নিশুতি রাতে কোথায় এখন ঘুরঘুর করছে এই মহিলা। হঠাৎ নরমনের মনে চিন্তাটা এলো, কি দরকার তাকে মাকে খোঁজার? যে কাজ সে করেছে তারপর তাকে আবার কষ্ট করে খুঁজতে যাওয়ার কোনো মানে হয়? হয়তো এতক্ষণে মাকে রাস্তা থেকে কেউ তুলে নিয়ে গেছে এবং মা খুনের কথা হড়বড়িয়ে তাকে বলেও দিয়েছে। কিন্তু মার কথা কি কেউ বিশ্বাস করবে? শুধু বললেই তো হয় না, এর জন্য চাই প্রমাণ। আর নরমানের কাছে কেউ প্রমাণ চাইতে এলে সে পুরো ব্যাপারটাকেই অস্বীকার করে বসবে। অবশ্য তার বোধ হয় দরকার হবে না।
কারণ মাকে দেখে এবং তার গল্প শুনে যে কেউ বুঝতে পারবে এই মহিলা বদ্ধ উন্মাদ। তারপর তারা তাকে নির্ঘাত লকআপে পুরে পুরে দিবে, যেখানে থেকে মা জীবনেও বেরিয়ে আসতে পারবে না। মার পরিণতির কথা ভেবে নরমান মনে মনে খুবই কষ্ট পেল। কিন্তু তার মা যে পাগল হয়ে গেছে এই সত্যকে সে অস্বীকার করবে কিভাবে? পাগল না হলে কি কেউ একটা নিরীহ মেয়েকে অকারণে এমন ভয়ঙ্করভাবে খুন করতে পারে? মার কপালে যা আছে ধরা পড়লে তাই হবে। অন্যের নিরাপত্তা এবং তার নিরাপত্তার জন্য মাকে লকআপে পুরে রাখাই উচিত, ভাবল সে। কিন্তু পরক্ষণে নরমান আবার উদ্বিগ্ন হয়ে পড়ল। মা যেতে যেতে পথে বড় রাস্তাও নাও যেতে পারে। খুব সম্ভব বাড়ির আশেপাশে কোথাও রয়েছে সে। কে জানে তাকে অনুসরণ করে মা জলার ধারেই গেল কিনা। মা তো সবসময়ই সব জায়গায় তার পেছনে ছায়ার মতো লেগে আছে। আর মাথাটা যদি সত্যি খারাপ হয়ে থাকে তাহলে সে জলার ধারে যেতেও পারে। আর অন্ধকার হয়তো পা পিছলে জলার মধ্যে পড়ে গেছে, ডুবে গেছে চোরাবালিতে। নরমানের চোখের সামনে চোরাবালিতে গাড়ি অদৃশ্য হওয়ার দৃশ্যটি ভেসে উঠল। স্পষ্ট দেখতে পেল তার মা ডুবে যাচ্ছে জলার মধ্যে, হাঁসফাঁস করছে বাঁচার জন্য, চেষ্টা করছে কোনো কিছু ধরে মাটিতে ওঠার, কিন্তু পারছে না। তার হাঁটু ডুবে গেল, ডুবে যাচ্ছে নিতম্ব। পরনের পোশাক উড়োতে ইংরেজি ভি আকৃতি নিয়ে চেপে বসেছে। ক্রমশ তলিয়ে যাচ্ছে মা জলার পাকে। মায়ের উড়োর দিকে তাকাতে নেই, কিন্তু তবু তাকিয়ে আছে নরমান। উন্মাদিনী বুড়ির এই সলিল সমাধি যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে সে। মনে হচ্ছে উপযুক্ত সাজাই পেয়েছে তার মা। নরমান মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ এতদিনে রেহাই পাওয়া গেছে ডাইনিটার থেকে। মুক্তি পাওয়া গেছে ওই মেয়েটার হাত থেকেও। খুনি এবং তার শিকার দুজনেই ডুবে গেছে একই নোংরা জ্বালার নিচে। ওরা দুজনেই নোংরা। আসলে মেয়ে মানুষ মাত্রই নোংরা। হঠাৎ নরমান নিজেকে আবিষ্কার করল জলার মধ্যে। শ্বাস নেয়ার জন্য হাঁকপাক করছে সে। মাকে দেখল জলার পাড়ে দাঁড়িয়ে আছে। দ্রুত ডুবে যাচ্ছে নরমান। নোংরা পাক এসে ঠেকেছে ঘাড়ে। মা ছাড়া এই মুহূর্তে আর কেউ নেই ওকে বাঁচাবার। ও মরতে চায় না, চায় না ওই খচ্চর মেয়েটার মতো অন্ধকার জলার অনন্তহীন নরকের মধ্যে ডুবে যেত। হঠাৎ নরমানের চিন্তায় মোড় ঘুরল। মনে পড়ল মেয়েটা খুন হয়েছে কারণ সে ছিল পাপী, অপরাধী। সে শরীর দিয়ে তাকে লোভ দেখাচ্ছিল, তাকে নোংরা পথে যেতে প্ররোচিত করেছিল। কিন্তু নরমান জানে ওটা পাপ। মা তাকে এসব শিখিয়েছে, এবং পাপীদের যে বেঁচে থাকতে নেই এটাও মা তাকে বলেছে। এজন্যই মা ওই মেয়েটাকে খুন করেছে। খুন করেছে নরমানকে রক্ষা করার জন্য। তার মানে মামা করেছে, ভুল করেনি কোনো। মাকে সে এতক্ষণ অযথাই দোষারোপ করেছে। মাকে ছাড়া সে যেমন অচল, মাও তাকে ছাড়া এক পাও চলতে পারে না। আবার উপলব্ধি করল নরমান। হতে পারে মার মাথা খারাপ, কিন্তু পাখি মায়ের মতো সেই তো নরমানকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে চলছে। কিন্তু মার সাহায্য তার এখন বড় দরকার। জলার পাঁচ ক্রমশ গলার কাছে এসে পৌঁছল।
ঠোঁটে স্পর্শ পেল কুৎসিত দুর্গন্ধময় জিনিসটার। মুখ হা করল নরমান। তীব্র আকুতি বেরিয়ে এলো গলা থেকে। মা, মাগো, আমাকে বাঁচাও। ঘুম ভেঙে গেল নরমান বেটসের। ঘামে সমস্ত শরীর ভিজে জবজবে। ও তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিল? হঠাৎ কপালে নরম ঠান্ডা হাতের ছোঁয়া পেল নরমান। ভয় নেই বাবা। মায়ের কণ্ঠে ভেসে এলো বিছানার পাশ থেকে। এই তো আমি। চোখ মেলতে চাইল নরমান। বলল, মা তোমাকে আমি। কিন্তু মা ওর চোখের সামনে হাত বুলিয়ে দিল। সব জানি আমি, সবাই দেখেছি। তুমি কি ভেবেছিলে তোমাকে এভাবে ফেলে চলে যাব আমি? তুমি যা করেছো ঠিকই করেছো নরমান। এখন আর কোনো চিন্তা নেই। মায়ের তলিয়ে যেতে যেতে ভাবল, সত্যিই তো আর কোনো চিন্তা নেই। তাকে রক্ষা করার জন্য মা তো রহিয়েছে। নরমান সিদ্ধান্ত নিল আজ রাতের ঘটনা নিয়ে সে আর কোনোদিন কোনো কথা বলবে না। মাকে পাগলাগারোতে পাঠাবার চিন্তাটাও বাদ দিল সে। মা যাই করুক, নরমানের কাছেই সে থাকবে। এখানেই তার একমাত্র জায়গা। মা পাগল হোক আর যাই হোক, নরমানের সব কিছু বলতে একমাত্র সেই। তার দুনিয়া বলতে আছেই তো এই মা। মা তার ঘুমের মা তার কাছেই আছে। এই অনুভূতি পরম নিশ্চয়তা দিল নরমানকে। গভীর ঘুমের অন্ধকার তলিয়ে এলো।